আমার কাজের মেয়েটি আমাকে প্রতিদিন বলতো, ডাক্তার ম্যাডাম, নাইট শিফট করবেন না, আপনার ভাগ্যের শাস্তি আমাকে পেতে হয়। আমি তার কথা বুঝতে পারিনি। একদিন আমি অসুস্থ ছিলাম, তাই অন্য কাউকে দায়িত্ব দিয়ে হঠাৎ তাড়াতাড়ি বাড়িতে চলে এলাম। আমার রুম থেকে চিৎকার আওয়াজ আসছিল, স্বামী বাড়িতে নেই। কিন্তু রুমের দরজা খুলে সামনের দৃশ্য দেখে আমি চমকে উঠলাম। কারণ রুমে আমার ছোট্ট মেয়ে এবং কাজের মেয়েটি একসাথে। কিছুদিন থেকে দেখেছি যে কাজের মেয়েটি বারবার আমার কাছে আসতো এবং কিছু না বলেই ফিরে যেত। সে হয়তো আমাকে কিছু বলতে চায়। ৩-৪ দিন এমন করতে দেখে একদিন আমি তাকে জিজ্ঞাসা করলাম, কনক, সব কিছু ঠিক আছে তো? তুমি কি আমাকে কিছু বলতে চাও? আমি ভেবেছিলাম যে তার হয়তো টাকার প্রয়োজন, কারণ গরিব মানুষের তো এটাই সমস্যা, সব সময় তাদের টাকার প্রয়োজন হয়। তাই আমি তাকে জিজ্ঞাসা করলাম তার টাকার দরকার আছে কিনা। তখন কনক বলতে লাগলো, না ম্যাডাম, আমার টাকার দরকার নেই। আমি বরং আপনার সাথে অন্য কিছু নিয়ে কথা বলতে চেয়েছিলাম। আমি তার মুখে দুশ্চিন্তার রেখা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। আমি তাকে বললাম, কনক, তাড়াতাড়ি বলো, আমার হসপিটালে যেতে দেরি হচ্ছে। আমি তাকে বললাম, কনক, তাড়াতাড়ি বলো, আমার হসপিটালে যেতে দেরি হয়ে যাচ্ছে। কনক বলতে লাগলো, আমি শুধু আপনাকেই বলতে চাই, আপনি নাইট শিফট করবেন না। আমি হতবাক এবং একটু রাগের সাথে ওর দিকে তাকালাম আর জিজ্ঞেস করলাম, নাইট ডিউটি না করার মানে কি? ও কে আমাকে এমন উপদেশ দেবার? আমাকে রাগান্বিত দেখে ও আর কিছুই না বলে দ্রুত সেখান থেকে চলে গেল। আমি ভাবলাম হয়তো আমি চলে যাওয়ার কারণে ওকে বেশি কাজ করতে হয়, সেজন্যই ও আমাকে এসব বলছে। যাই হোক, অনেক দিন ধরে ওর আচরণের পরিবর্তন দেখতে পাচ্ছি, তাই ভাবলাম যে আমার উপর ওর নজর রাখা উচিত এবং ওর মনে কি চলছে তা জানা দরকার। যাই হোক, আমি হাসপাতালে চলে গেলাম। যদিও আগে আমি শুধু দিনের ডিউটি করতাম, তবে গত ৪ বছর ধরে আমি নাইট শিফট করেছি এবং এতে আমার কোনো সমস্যা হয়নি। এখন বাচ্চারা বড় হয়ে গেছে এবং বাড়িতে কনক আছে। ওকে পুরো সময়ের জন্য রাখা হয়েছিল, যাতে ও দিনরাত আমার বাড়িতে থাকে। সন্ধ্যায় তো আমার স্বামীও বাড়িতে চলে যেত, তাই আমার কোনো চিন্তা ছিল না। কিন্তু গত কয়েকদিন ধরে কনককে নিয়ে আমার মনে অদ্ভুত ভাবনা শুরু হয়েছে। সে হয়তো আমার আড়ালে খারাপ কিছু করছে। প্রায় আমার সহকর্মী মহিলাদের থেকে শুনতাম যে এমনি এক মহিলা তার বাড়ি কাজের মেয়ের হাতে ছেড়ে কাজে যেত এবং তার স্বামী কাজের মেয়ের সাথে পরকীয়া শুরু করে এবং তাকে লুকিয়ে বিয়ে করে। এই খবর শোনার পর থেকে আমি শান্তি পাচ্ছিলাম। একদিকে আমার স্বামীর প্রতি আমার পূর্ণ বিশ্বাস ছিল যে আমার স্বামী আমার সাথে এমন কিছুই করবে না, এবং কাজের মেয়েটির উপরেও বিশ্বাস ছিল, কারণ কারণ সে খুব ভদ্র। কিন্তু আবার ভাবলাম যে কারো বদলাতে সময় লাগে না। আমি আমার স্বামী এবং কাজের মেয়ের উপর নজর রাখার সিদ্ধান্ত নিলাম। আমি সকালে দেরি করে উঠতাম, তাই আমার স্বামী কনকের তৈরি করার নাস্তা খেয়েই চলে যেত। আমি ভাবলাম যে আমার নিজেই উঠে তার জন্য নাস্তা তৈরি করা উচিত। কিন্তু সারা রাত ডিউটি করার পর এমন ক্লান্ত হয়ে যেতাম যে ৫টায় বাসায় ফিরে গভীর ঘুমে তলিয়ে যেতাম, আর উঠতে ভালো লাগতো না। দুপুর ২টা ওঠার পর লাঞ্চ করে আমার প্রাইভেট ক্লিনিকে বসে থাকতাম। হাসপাতালের চাকরির পাশাপাশি আমি একটি প্রাইভেট ক্লিনিকও খুলেছিলাম। সেখানে আমি গরিব মানুষের চিকিৎসা বিনামূল্যে করতাম। ক্লিনিক থেকে আসার পর সন্ধ্যায় চা খেয়ে হাসপাতালে যেতাম। মাঝে মাঝে আমার স্বামী আমাকে অভিযোগ করে বলতো, রাই, তুমি তোমার জীবনকে এতটাই ব্যস্ত করে ফেলেছো যে আমাদের জন্য তোমার সময়ই নেই। আমিও তোমাকে ভালোবাসি এবং তোমার প্রয়োজন অনুভব করি। কিন্তু আমার স্বামী খুব ভালো ছিল। আমি তাকে খুব তাড়াতাড়ি মানিয়ে নিতাম এবং ও আমার অসুবিধা বুঝতো। জীবন একই রুটিনে চলছিল। কিছুদিন শান্তিতে কেটে গেল। আমি তেমন কিছুই দেখতে পেলাম না, তাই আমি কিছুটা নিশ্চিন্ত হলাম। কিন্তু একদিন কনক আবার আমার কাছে এসে বলল, ম্যাডাম, আপনি আমার কথা শুনুন। দিনের বেলায় আপনার ডিউটি করিয়ে নিন, তাহলে আপনার ভাগের শাস্তি আমাকে ভোগ করতে হবে না। এবার ও খুব রেগে বলেছিল এবং কথা শেষ করেই সেখান থেকে চলে গেল। ওর কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম যে আমার ভাগের শাস্তি মানে কি। ও
ও আমার স্বামীর সাথে আমার ভাগের সময় কাটাচ্ছে না তো? এই ভেবে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমার স্বামীর উপর আমার যে বিশ্বাস ছিল সেটা নড়বড়ে মনে হতে লাগলো। কিন্তু তারপর ভাবলাম, না, এটা সম্ভব না। ও নিশ্চয়ই এমনি এমনি এই কথা বলছে। কিন্তু তারপরও আমি জানতে চাই যে আমার নাইট শিফট না করে দিনে ডিউটি করার জন্য ওর এত জোর করার পিছনে উদ্দেশ্য কী? আমি একজন ডাক্তার এবং আমি সারা জীবন সততার সাথে কাজ করেছি এবং কখনো কারো কাছ থেকে কোনো অনুগ্রহ নেইনি। হাসপাতালের কমিটি আমাকে যে ডিউটি দিয়েছেন তা আমি সানন্দে গ্রহণ করেছি এবং পূর্ণ নিষ্ঠার সাথে তা পালন করেছি। এখনও আমি নাইট শিফটের কথা বলেছিলাম যে আমি নাইট ডিউটি করব। এতে আমার কোনো সমস্যা নেই। এখন আমি হঠাৎ করে ছেড়ে যেতেও পারবো না, তাহলে আমার নাম খারাপ হয়ে যাবে। তো বছর ধরে আমি কঠোর পরিশ্রম করে এসেছি এবং কখনো কথার খেলাপ করিনি। পুরো স্টাফদের আমার উপর অনেক আস্থা ছিল, কিন্তু এভাবে আমি আমার সংসারও নষ্ট করতে চাই না। তাই ভাবলাম কিছু একটা করা দরকার। কনক গত 1 বছর ধরে আমার বাড়িতে কাজ করছে। এতদিনে না আমার বিরুদ্ধে ওর কোনো অভিযোগ ছিল। ও একজন বিধবা যার 2টি সন্তান আছে এবং ও তাদের ভরণ পোষণের জন্য আমার বাড়িতে কাজ করত। আমি চাকরির প্রথম দিনই তাকে বলেছিলাম যে তোমাকে এখানে 24 ঘন্টা থাকতে হবে। ও সন্তানদের নিয়েও কোনো চিন্তা ছিল না, কারণ ও সন্তানদের দেখাশোনা করার জন্য ওর বাবা মা ছিল এবং তারা গ্রামে থাকতেন। ও একাই আমাদের বাড়িতে থাকতো। ও যা বেতন পেত তা ও গ্রামে পাঠিয়ে দিত। যদিও আমি ওকে অনেকবার বলেছিলাম যে তুমি চাইলে তোমার সন্তানদের নিয়ে এখানে আসতে পারো, তুমি যেখানে থাকো তোমার সন্তানরাও সেখানে থাকবে, কিন্তু কেন জানি না ও রাজি ছিল না। ওর সাথে সময়টা ভালোই যাচ্ছিল। আজ পর্যন্ত ও কখনো কারো বিরুদ্ধে অভিযোগ করেনি, কিন্তু গত কয়েকদিন ধরে খেয়াল করছি ওর আচরণ একটু অদ্ভুত হয়ে গেছে। প্রতিবারই ও আমাকে একই কথা বলতে থাকলো, ম্যাডাম, দিনের বেলা আপনার ডিউটি নিয়ে নিন আর রাতে বাসায় থাকুন। আমি কিছুই বুঝতে পারছি না রাতে বাসায় কি এমন হয় যার কারণে ও এত ঘাবড়ে যায় এবং আমাকে এই একই কথা বলে। একদিন এমন হলো যে আমি ডিউটিতে ছিলাম, এমন সময় হঠাৎ একজন নার্স আমার কাছে এসে বললেন যে অনেক দূর থেকে একজন মহিলা আপনার সাথে দেখা করতে এসেছে। আমি জিজ্ঞাসা করলাম, সে কি রোগী? কারণ এই সময় আমার ডিউটি ছিল। তখন সে বলল, না, তিনি আপনার কোনো আত্মীয়। এই সময় আমার কোন আত্মীয় আমার সাথে দেখা করতে হাসপাতালে আসতে পারে? ভাবতে ভাবতে বের হলাম। বাইরে গিয়ে দেখি একজন অচেনা মহিলা দাঁড়িয়ে আছেন। আমি বিরক্তির সাথে তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, কে আপনি এবং আমার সাথে দেখা করতে চাইছেন কেন? তুমি কি ডক্টর রায়? আমি বললাম, হ্যাঁ, আমি ডক্টর রায়। আমার কথা শুনে সে হঠাৎ তার মোবাইলের ক্যামেরা বের করে আমার ছবি ক্লিক করে হঠাৎ পালিয়ে গেল। আমি কয়েক সেকেন্ডের জন্য বুঝতে পারিনি কি হলো ব্যাপারটা, এবং যখন বুঝতে পারলাম তখন সে আমার থেকে দূরে পালিয়ে গেছে। আমি তার পিছনে জোরে দৌড়ালাম যাতে তাকে জিজ্ঞেস করতে পারি কেন সে আমার ছবি তুলেছে এবং সে কে, কিন্তু সে খুব দ্রুত ছুটতে ছুটতে আমার নাগালের বাইরে চলে গিয়েছে। আমি ফিরে এসে ভাবতে লাগলাম, হে ভগবান, আমার সাথে এসব কি হচ্ছে? কে এই মহিলা আর কেন এখানে এসেছিল? কে জানে। আমার কিছু একটা গড়বড়ে মনে হচ্ছে, যেন খারাপ কিছু হতে চলেছে। আমার ষষ্ঠ ইন্দ্রিয় বারবার আমাকে সংকেত দিচ্ছিল যে সম্ভবত আমার জীবনে কিছু খারাপ ঘটনা ঘটতে চলেছে। আমি এটা জানতাম যে আমি আমার ফ্যামিলি এবং আমার স্বামীকে খুব বেশি উপেক্ষা করেছি, কারণ রাতে ডিউটি করে খুব ক্লান্ত হয়ে পড়তাম আর সকালে দেরি করে ঘুম থেকে উঠতাম। আমি যখন ঘুম থেকে উঠি তখন আমার স্বামী অফিসে চলে গেছে এবং রাতে যখন আমি ডিউটিতে যাই তখনও সে অফিস থেকে ফিরে আসে না। এই জীবনটা ছিল অদ্ভুত। অনেক দিন আমার স্বামীর সাথে কথাও হচ্ছিল না। আমি এটা অনুভব করতে পেরে সাথে সাথে মোবাইল বের করে আমার স্বামীকে কল করলাম। ভাবলাম অন্তত ফোনে কথা বলি, কিন্তু সে আমার ফোন ধরছে না। তখন আমি তার অফিসের নম্বরে কল করি এবং তার সেক্রেটারি আমাকে বললেন যে তিনি গত কয়েকদিন ধরে অফিসেই আসছেন না। সেক্রেটারির কথা শুনে আমি অবাক হয়ে গেছি। সে অফিসে যাচ্ছে না?
এ বিষয়ে আমার কোনো ধারণাই ছিল না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে সে প্রতিদিনই অফিসের জন্য বাড়ি থেকে বের হতেন। তাহলে তিনি অফিসের নাম করে কোথায় যেতে পারেন? পরের দিন ছুটি নেওয়ার কথা ভাবলাম। আমি যখন বাড়িতে এই কথাটা জানালাম তখন সবাই খুব খুশি, বিশেষ করে কাজের মেয়ে। রাতে খাবার খেয়ে ফ্রি হয়ে বাইরে হাঁটতে বের হয়ে দেখলাম কনক কারো সাথে ফোনে কথা বলছে। আর কাউকে বলছে ম্যাডাম আজকে বাড়িতে আছে। আর কাউকে বলছে ম্যাডাম আজকে বাড়িতে আছেন, আজ আমার কপাল ভালো, নইলে তো তার ভাগ্যের শাস্তি পেতে পেতে আমি হয়তো মরেই যেতাম। আমি যখন তার কাছে গেলাম সে হঠাৎ ঘাবড়ে গিয়ে ফোন কেটে দিল। আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম কার সাথে কথা বলছো, সে বলল কারো সাথে না, শুধু মাকে ফোন করছিলাম সন্তানদের খবর নেওয়ার জন্য। এখন কনকের প্রতি আমার সন্দেহ বেড়ে গেল। হয়তো সে কোনো ঘটো পাকাচ্ছে অথবা আমার কাছ থেকে বড় কিছু লুকাচ্ছে। এটা তো নয় যে সে কোনো অন্যায় কাজে জড়িয়ে পড়ছে। ভাবলাম আজকে বাড়িতে থেকে দেখব এখানে কি এমন হয়, কিন্তু আমার চোখে কিছুই পড়ল না। সবাই আরামে শুয়ে পড়ল। আমার ছুটির কথা শুনে আমার স্বামীও খুব খুশি হয়ে বলতে লাগলেন কতদিন হয়ে গেল আমরা একসাথে সময় কাটানোর সুযোগই পাইনি। আমিও বুঝতে চেষ্টা করলাম সে কি সত্যি খুশি নাকি শুধু খুশির ভান করছে। আমি সন্দেহের চোখে তার দিকে তাকালাম যে এটা সম্ভব কিনা যে আমি বাড়ি ছাড়ার পরে তার এবং কাজের মেয়েটির মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা। সেজন্য মেয়েটি আমাকে বলল যে আপনি বাড়িতে থাকুন, আমার একটি মেয়ে এবং একটি ছেলে আছে। মেয়েটি কলেজে পড়ে এবং ছেলেটি ছোট ছিল এবং সেও স্কুলে যেত। বাড়িতে আমরা এই কয়জনই ছিলাম। তাই আমার ধারণা ছিল বাড়িতে শুধু একটা কাজের মেয়েই যথেষ্ট। তাই কনক ছাড়া আর কাউকে কাজে নেওয়ার কথা ভাবিনি। আমি এক দুবার পরিবারের সদস্যদের অন্য কাজের মেয়ে নেওয়ারও কথা বলেছিলাম। তখন সবাই কনককে অনেক প্রশংসা করে বলতো যে ও একা থাকলেও আমাদের কোনো সমস্যা হয় না, তাহলে অন্য কাজের মেয়ে নেওয়ার কি দরকার। আমিও স্বস্তি পেলাম। কিন্তু গত কয়েকদিন ধরে আমি লক্ষ্য করছিলাম যে কনক আর আমার মেয়ে রেহা একে অপরের সাথে আরও বেশি ঘনিষ্ঠ হতে শুরু করেছে। রেহা সারাক্ষণ কনকের আশেপাশেই থাকতো, কখনো তার কোমরে ঘেঁষে দাঁড়িয়ে তো কখনো তার গালে আদর করে দিত। এটা দেখে আমার খুব অদ্ভুত লাগতো যে কেন ও কনককে এত ভালোবাসতে শুরু করলো। আমি এটাও দেখেছিলাম যে রেহা কনককে কাছে পাওয়ার চেষ্টা করত, তাকে আদর করার চেষ্টা করত, কিন্তু কনক তার কাছ থেকে পালিয়ে বেড়াতো। সেদিন আমি সারা দিন এবং সারা রাত বাড়িতে থেকে দেখেছি, এমনকি হাসপাতালেও যাইনি এবং ক্লিনিকেও বসিনি। রেহা কনকের কাছে যাওয়ার চেষ্টা ছাড়া কিছুই অস্বাভাবিক মনে হয়নি। কিন্তু আমি এই বিষয়টিকে উপেক্ষা করেছি, কারণ আমি বাড়িতে থাকি না, শুধু রেহা বাড়িতে থাকে। তাই সে হয়তো কনকের সাথে মিলেমিশে থাকে এবং অন্য কিছু। আমি বাড়িতে থেকে দেখেছি, কিন্তু সেরকম কিছুই ছিল না। আমি এখন ভিতরে ভিতরে রেগে গেলাম যে কনকের এই নাটক কবে শেষ হবে কে জানে। আমি আমার রুটিন অনুযায়ী পরের দিন আবার নাইট ডিউটি শুরু করলাম। দুদিন পরেই আমি খুব ভোরে উঠলাম, কারণ সন্ধ্যায় আমার এক বন্ধুর জন্মদিনের পার্টিতে যেতে হবে। তাই আমি তার জন্য একটু উপহার নেওয়ার কথা ভেবে বাজারে গেলাম। সেখানে আমাকে এক জায়গায় দাঁড়াতে হয়েছিল, কারণ সামনের দৃশ্যটি আমাকে অবাক করেছিল। কারণ আমার স্বামী হাসপাতালে ভিতরে যাচ্ছিল। কেন ওকে হাসপাতালে যেতে হবে? ও একেবারেই ঠিক আছে, ওর কোনো সমস্যা নেই। আমিও তাকে অনুসরণ করে হাসপাতালে গেলাম। দেখলাম সে রুমের ভিতরে চলে গেল। আমি জানালায় উঁকি দিয়ে দেখলাম সে একটি মহিলাকে টাকা দিচ্ছিল। তাকে আমি চিনতে পারিনি, কারণ তার পিঠ আমার দিকে ছিল। মহিলাকে টাকা দিয়ে তার সাথে হাত মিলিয়ে আমার স্বামী দ্রুত বেরিয়ে গেল। এরপর মহিলাটি কাউকে ডাকলো এবং কিছুক্ষণ পরে যে মহিলাটি এলো তাকে দেখে আমি চোখে পলক ফেলতে ভুলে গেছি। সেই মহিলাটি আর কেউ নয়, আমার কাজের মেয়ে কনক। মহিলাটি কনকের কিছু টাকা দিল। কনক তাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে গেল। আমি বুঝতে পারছি না এসব কি হচ্ছে। আমার স্বামীর প্রথমে এক অচেনা মহিলাকে টাকা দিল, তারপর সেই অজানা মহিলাটি আমার স্বামীর দেওয়া টাকা থেকে কিছু টাকা কনককে দিল।
অবশেষে মহিলাটি যখন আমার দিকে মুখ ঘোরালো, আমি তো স্তব্ধ হয়ে গেলাম। আমি কিভাবে সেই মহিলাকে ভুলতে পারি? এতদিন পার হওয়ার পরেও তার মুখটি আমার মনের মধ্যে আঁকা হয়েছিল। এই সেই মহিলা যে সেদিন আমার ছবি তুলে পালিয়ে গিয়েছিল। আমার স্বামীর সাথে এর কি সম্পর্ক? আমি ভাবলাম তাকে গিয়ে জিজ্ঞাসা করব, কিন্তু এরপরেই আরেকজন লোক এসে সেই মহিলার সাথে হাত মিলিয়ে দুজনে সেখান থেকে চলে গেল। এসব দেখে আমি নিশ্চিত হলাম যে আমার বিরুদ্ধে কোনো গভীর ষড়যন্ত্র করা হচ্ছে এবং এতে আমার স্বামী ও আমার কাজের মেয়ে কনক জড়িত। আমি সিদ্ধান্ত নিলাম যে আজ আমি দুজনকে হাতে নাতে ধরব। রাতে যখন আমি নাইট ডিউটিতে যাচ্ছিলাম, তখন আমার স্বামীও বাসায় এসে আমাকে বলল, চলো আমিও তোমার সাথে যাব, কিছু জরুরি কাজে শহরে বাইরে যেতে হবে। আমি চিন্তায় পড়ে গেলাম যে ও যদি বাড়ির বাইরেই থাকে তাহলে কিভাবে আমি ওদের হাতে নাতে ধরব। হাসপাতালে গিয়েও ভাবতে ভাবতে আমার মাথা ফেটে যেতে লাগলো। মাথায় প্রচণ্ড ব্যথা শুরু হলো। সার্জন ডাক্তার রাউন্ডে এসে আমার অবস্থা দেখে বলল, আমার মনে হয় না তুমি রাতের ডিউটি করতে পারবে, তোমার বাড়িতে ফিরে যাওয়া উচিত। আমার এমন প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছিল যে আমারও মনে হচ্ছিল যে আমি এখানে আর থাকতে পারবো না, নইলে আমার শরীর খারাপ হবে। আমি আমার জায়গায় অন্য একজন ডাক্তারকে ডিউটি দিয়ে এবং বাড়িতে না জানিয়ে চলে এলাম। রাতে হঠাৎ করে কখনো বাসায় আসিনি, দরজা বন্ধ ছিল। ভাবলাম ওদের ঘুম থেকে ওঠানোর চেয়ে চাবি দিয়ে দরজা খুলেই ভালো হবে। ভিতরে ঢুকতেই বুঝলাম আমার স্বামী হয়তো এখনো বাড়িতে ফেরেনি, কারণ তার গাড়ি ছিল না। আমি আমার রুমের দিকে যেতে শুরু করেছিলাম। এমন সময় হঠাৎ চিৎকারে আওয়াজ পেলাম। উপর থেকে শব্দ আসছে। দৌড়াতে লাগলাম। আমি যখন উপরে গেলাম তখন আমার ছোট মেয়ের ঘর থেকে চিৎকারে আওয়াজ আসছে। আমি এগিয়ে গিয়ে সাথে সাথে দরজা খুললাম। সামনের দৃশ্যটা দেখে আমার নিজেরই চিৎকার বেরিয়ে গেল, কারণ এটা সেই দৃশ্য যা দেখে আমি আঁতকে উঠলাম। আমি দেখলাম আমার মেয়ে কনককে বাজেভাবে মারছে, আর কনক গলা ছেড়ে চিৎকার করছে। এগিয়ে গিয়ে ওকে সরিয়ে দিলাম। আমাকে দেখে ও বিরক্ত হয়ে গেল। একদিকে আমাকে দেখে কনক তাড়াতাড়ি আমার পিছনে লুকিয়ে বলল, এই জন্যই তো আপনাকে নাইট শিফট না করতে বললাম, কারণ আপনি চলে যাওয়ার পর আমার সাথে এটাই ঘটে, এবং এটা আজ থেকে নয়, অনেক দিন ধরে এমন হচ্ছে। আমি আমার মেয়ের দিকে রাগী চোখে তাকিয়ে জিজ্ঞেস করলাম, তুমি কনককে মারছো কেন? ও এমন কি করেছে যে তুমি ওকে মারছিলে? আমার মেয়ে এগিয়ে এসে খারাপভাবে আমাকে একটি কঠিন ধাক্কা দিল। ও বলল, তুমি মা মেয়ের মধ্যে কথা বলবে না, তুমি যেই হও না কেন এখান থেকে চলে যাও। তার অবস্থা অদ্ভুত লাগছিল। আমি হতভম্ব হয়ে আমার মেয়ের দিকে তাকিয়েছিলাম। সে এসব কি বলছে? আমি বললাম, কি বলছো তুমি? আমি তোমার মা। আমার মনে হচ্ছিল ওর হুঁশ জ্ঞান নেই। একদিকে কনক খুব ভয়ে ছিল, অন্যদিকে রাহার অবস্থাও খারাপ হতে থাকে। ও রাগের বশে সে ঘরের জিনিসপত্র এদিকে ওদিকে ছুঁড়ে মারতে থাকে। আমি ভাবলাম ও হয়তো নিজেরই ক্ষতি করে বসবে, তাই আমি তাড়াতাড়ি ব্যাগ থেকে আমার সাথে থাকা একটা ঘুমের ইনজেকশন নিয়ে রাহাকে দিলাম। সে বিছানায় শুয়ে শান্তিতে ঘুমিয়ে গেল। ওর এই অবস্থা দেখে মন খুব খারাপ হয়ে গেল আমার। কনক দূরে দাঁড়িয়েছিল। আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে এসব। আমি জিজ্ঞাসা করলাম, এইসব কি আর কবে থেকে হচ্ছে, আর তুমি আমাকে বলনি কেন? তখন সে বলল, আপনি আমার সাথে এলে আমি আপনাকে সব বলবো। আমি মেয়ের দিকে তাকিয়ে ভাবছিলাম, কি হচ্ছে, কেন হচ্ছে? ও আমাকে চিনতে পারছে না কেন? কনক রুম থেকে দৌড়ে বের হয়ে গেল, যেন এখানে 1 মিনিটের জন্য থামলেও রাহা তাকে ধরে ফেলবে। আমিও চিন্তিত হয়ে নিচে নেমে এলাম। তারপর সে বলতে শুরু করলো যে যাই কিছু দেখলেন সব আপনার কারণেই ঘটেছে। আমি আপনাকে কতবার বলেছি যে আপনি নাইট শিফট করবেন না, রাতে বাসায় থাকুন, কিন্তু আপনি কখনো কথাই শুনতে রাজি ছিলেন না। আপনার কি মনে আছে শেষ কবে আপনি আপনার সন্তানদের সাথে বসে তাদের ভালোবেসেছিলেন বা তাদের মনের কথা শুনেছিলেন? ওর কথা শুনে আমি চুপ হয়ে গেলাম, কারণ ও তো সত্যি কথাই বলছিল। ছোটবেলা থেকেই আমার ডাক্তার হওয়ার খুব শখ ছিল,
তাই আমি অনেক কষ্টে আমার শখ পূরণ করেছি। আমার স্বামী খুব ভালো ছিল, সে আমার শখের ব্যাপারটাও ভালোভাবেই জানতো। তাই বিয়ের পরও সে আমাকে পড়াশুনো থেকে দূরে রাখেনি এবং সন্তান হওয়ার পরও সে আমাকে চাকরি করতে দেয়। আর প্রথম থেকে আমার সন্তানেরা চাকরের কাছেই মানুষ হয়। আমিও আমার সন্তানদের সময় দেওয়ার যথাসাধ্য চেষ্টা করতাম, কিন্তু আমি একজন ডাক্তার, আমাকে অনেক দায়িত্ব পালন করতে হতো এবং আমার বেশিরভাগ সময়ই হাসপাতালেই কাটত। কিন্তু তা সত্ত্বেও আমি সবসময় আমার সন্তানদের ভালো যত্ন এবং ভালো শিক্ষা দেওয়ার চেষ্টা করেছি। যদিও আমি তাদের বেশি সময় দিতে পারতাম না, কিন্তু তার মানে এই নয় যে আমি তাদের প্রতি নজরই দেইনি এবং তাদের ভালোবাসিনি। আমার কাজের মেয়ে বলছিল যে রাহা ধীরে ধীরে একা একা থাকতে থাকতে সে একাকিত্ব হয়ে গেছিল। ওর বাবা মায়ের ভালোবাসা প্রয়োজন ছিল, যা সে পায়নি, কারণ তার বাবা মায়ের কাছে তার জন্য সময়ই নেই। কিন্তু ও ছোট, কলেজে খারাপ সঙ্গে মিশে ও বদ অভ্যাসের শিকার হয়। ওর মায়ের ভালোবাসা দরকার ছিল, যেটা না পেয়ে মানসিক রোগীতে পরিণত হয়। আমাকে টর্চার করে সে তার রাগ ও ক্ষোভ প্রকাশ করে। সে মনে করে যে আমি তার মা, যেহেতু সে আপনার কাছ থেকে কখনো ভালোবাসাই পায়নি এবং সে আপনাকে কিছু বলতেও পারেনি, তাই সে আমাকে তার মা ভেবে আমার উপর তার রাগ প্রকাশ করে। আবার সকাল হলেই সে শুধু আমার কাছে ক্ষমা চায় না, আমাকে অনেক টাকাও দেয়, যাতে আমি আপনাকে কিছু না বলি। ম্যাডাম, আমি গরিব, ছেলে মেয়ে, বৃদ্ধ বাবা মা আছে। আমি একা তাদের মুখে খাবার তুলে দিই। রাতে যে কষ্ট এবং যন্ত্রণা সহ্য করতাম, সকালে যখন আপনার মেয়ে আমাকে টাকা দেয়, আমি ভুলে যাই যে আমি কি কষ্টের মধ্যে দিয়ে গেছি। রাহা যখন আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে টাকা দিতে লাগলো, আমি রাহাকে বললাম, রাহা, তুমি আমার উপর খুব টর্চার করো, আমি তোমার টাকা চাই না। আমি তোমার মাকে তোমার সম্পর্কে সব বলে দেব। তুমি পাগল, তোমার মা তোমাকে মানসিক হাসপাতালে ভর্তি করবে, তাহলে তোমার ঠিক হবে। পাগলা গারদের নাম শুনে রাহা ভয় পেয়ে যায় এবং একই সাথে আমাকে হুমকি দিতে থাকে যে মাকে কিছু বললে আমি তোমাকে মেরে ফেলবো। রাহা একজন মানসিক রোগী এবং ধীরে ধীরে তার পাগলামি বাড়তেই শুরু করে। তাই তো আমি ভয় পেয়ে যাই, আর আমি আপনাকে কিছু বলতে পারছিলাম না। তাই আপনাকে বলতাম বাসায় থাকতে। কনককে জিজ্ঞেসও করলাম, কনক, কবে থেকে এসব শুরু হয়েছে? কনক আমাকে বলল, ম্যাডাম, এটা গত 1 বছর ধরে চলছে। আমার প্রতি রাহার আচরণ কখনো জলের মতো, কখনো সে আমার সাথে ঝগড়া করে, ভালোবাসার জন্য জেদ করে, আবার কখনো সে তার সমস্ত রাগ আমার উপর খাটায়। কখনো কখনো সে তার পছন্দের খাবার আমার হাতে খাওয়ার জন্য জেদ করে। একটি মেয়ে তার মায়ের কাছে যা চায়, সে আমাকে তার মা হওয়ার নাটক করতে বলতো এবং ওকে সেই সমস্ত সুখ দিতে বলতো যা একজন মা তার সন্তানকে করে। আমি যখন তার জেদ পূরণ করতে অস্বীকার করি, তখন সে রাগে পাগল হয়ে যায় এবং আমাকে মারতে থাকে। কনকের কথা শুনে আমি এখন বুঝতে পেরেছি যে কনক কেন বলতো, ম্যাডাম, আপনার শাস্তি আমাকে ভোগ করতে হবে না, কারণ সেই সমস্ত শাস্তি সম্ভবত আপনার জন্যই ছিল, যা আমার মেয়ে কনকের উপর প্রকাশ করত। এমনকি কল্পনাও করতে পারিনি যে এই সব আমার সন্তানদের সাথে হচ্ছে। কিন্তু সেদিন আমার স্বামী সেই মহিলাটির সাথে কি প্ল্যান ছিল যে আমার ছবি তুলেছিল, এটা কনক ছাড়া আর কেউ বলতে পারবে না। আমি সাথে সাথে ওকে জিজ্ঞেস করলাম, ম্যাডাম, আপনি আমার কথা শুনতেন না, তাই আপনার মেয়ের অবস্থা আমি আপনার স্বামীকে বলি। তিনি একজন ডাক্তারের সাথে কথা বলেন, তার মেয়ের অবস্থা সম্পর্কে সম্পূর্ণ তথ্যবান। ডাক্তারের সাথে কথা বললেন এবং ডাক্তারকে অনুরোধ করেন যে কোনোভাবে মেয়েকে সুস্থ করে তোলার জন্য। আপনার স্বামী আপনার পুরো ব্যাপারটি জানাতে চাননি, কারণ তিনি চাননি আপনি নিজেকে দোষী মনে করেন। ওই মহিলাও একজন সাইকিয়াট্রিস্ট। আপনার স্বামী হাত জোর করে সাইকিয়াট্রিস্টকে অনুরোধ করেছিলেন যে আমার স্ত্রী যেন এ বিষয়ে কিছুই না জানে। সেও একজন ডক্টর এবং দিনরাত মানুষের সেবা করে। আপনার স্বামী বলেন, আমি চাই আমার স্ত্রী এসব জানার আগেই মেয়ে যেন ঠিক হয়ে যায়। সেই ডক্টর আপনার হাসপাতালের ঠিকানা নিয়েছিলেন এবং সেদিন আপনার স্বামী সেই ডাক্তারকে তার ফি দিচ্ছিলেন। আমি ডাক্তারকে সাহায্য করতাম। যখনই তিনি আমাকে তার ক্লিনিকে ডাকতেন, আমি যেতাম এবং তিনি
আমাকে আপনার মেয়ে সম্পর্কে প্রশ্ন করতেন এবং আমি উত্তর দিতাম। তাই তিনি আমাকে সেদিন কিছু টাকাও দিয়েছিলেন। আপনি সেদিন আমাকে দেখেছিলেন। আমাকে বলেছিলেন যে সে আমার মালকিনের কিছু ছবি তুলেছেন। আমি অবাক হচ্ছিলাম। আমি জিজ্ঞেস করেছিলাম কেন তিনি আমার মালকিনের ছবি তুলেছেন। তখন ডক্টর বললেন, কারণ আমি তোমার মালকিনের মনে সন্দেহ প্রবেশ করতে চেয়েছিলাম। কারণ সে সন্দেহ করবে, তাই সে তার বাড়ির দিকে মনোযোগ দেবে এবং বাচ্চাদের দিকেও মনোযোগ দেবে। সে অনুভব করবে যে আমার বাড়িতে অবশ্যই কিছু ষড়যন্ত্র হচ্ছে এবং সে তার বাড়ির দিকে মনোযোগ দিতে শুরু করবে। আমি তোমার মালকিনকে কিছু বলতে পারছি না, কারণ তোমার মালিক আমাকে কিছু বলতে নিষেধ করেছে। তবে সন্দেহ করে তিনি অন্তত তার বাচ্চাদের দিকে কিছুটা মনোযোগ দেবেন। কনকের সব কথা শুনে আমি সবকিছু বুঝতে পেরেছিলাম। লজ্জায় আমার মাথা নিচু হয়ে গেছিল। শখের তাড়নায় আমি আমার সন্তান আর পরিবারকে উপেক্ষা করেছি। আমার 2টি সন্তান ছিল, কিন্তু তারা কিভাবে বড় হয়েছে কিছুই জানতাম না। আমার বাচ্চারা প্রথম থেকে আত্মমগ্ন ছিল এবং আমি তাদের দিকে কখনোই সেভাবে মনোযোগ দিইনি, কারণ আমি কি জানতাম যে এর পরিণতি এই হতে পারে। এখন আমি বুঝতে পারছি যে আমরা বাবা মায়েরা আমাদের কেরিয়ার নিয়ে এতটা পাগল হওয়া উচিত নয় যে আমরা আমাদের সন্তানদের অবহেলা করব। আমার স্বামী আমাকে খুব ভালোবাসতেন, তাই তিনি চাননি যে আমি আত্মগ্লানিতে ভুগি। তাই পুরো বিষয়টি নিজেই হ্যান্ডেল করতে চেয়েছিলেন। কিন্তু আমি এখন বুঝতে পেরেছি যে ডাক্তার ছাড়াও আমাকে মায়ের ভূমিকা পালন করতে হবে। আমি কয়েকদিনের জন্য ছুটি নিয়েছিলাম, যাতে আমি বাড়িতে আমার বাচ্চাদের সাথে সময় কাটাতে পারি। আমরা সবাই মিলে আমার মেয়েকে সুস্থ করেছি, আর তারপর থেকে দিনে ডিউটি করতে লাগলাম। ধন্যবাদ বন্ধুরা।